নমস্কার বন্ধুরা, টেক স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত। যেরকমটা আমি প্রমিস করেছিলাম আগের ভিডিওতে, ভারতের রাষ্ট্রপতিদের সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আর যে যে প্রশ্নগুলো তোমাদের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সংক্রান্ত একটা ভিডিও আপলোড করব। আগের ভিডিওতে যতটুকুনি বলেছি, আজকের ভিডিওতে বাকিটুকুনি কমপ্লিটলি ভারতের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতিদের সম্পর্কে আজকে আলোচনা করব। দেরি না করে শুরু করে নেবো আজকের ভিডিও। তবে তার আগে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে, আর সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমরা সেটাকে দেখতে পাও। ধন্যবাদ। ভারতের রাষ্ট্রপতিদের সম্পর্কে চাকরির পরীক্ষায় আসার মতো বিস্তারিত তথ্যের ভিডিও এটি দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমি প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ও দ্বিতীয় রাষ্ট্রপতি রাধাকৃষ্ণান সম্পর্কে বলেছি। আজ প্রথমেই যার কথা বলবো তিনি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হোসেন। জাকির হোসেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতির সঙ্গে সঙ্গে ভারতের রাষ্ট্রপতিদের মধ্যে সবথেকে কম সময়কালের জন্য রাষ্ট্রপতি থাকা ব্যক্তিও তিনি মে 13, 1967 থেকে মে 3, অর্থাৎ 3রা মে 1969 পর্যন্ত, তার মৃত্যুর আগের সময় পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তার মৃত্যুর আগে পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন, কারণ তিনি প্রথম রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি পদে আসীন থাকাকালীনই মৃত্যুবরণ করেন। শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী হুসেইন দেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। 1957 সাল থেকে, এটা 1967 নয়, এটা 1957 হবে, এটা 1957 থেকে 1962 সাল পর্যন্ত তিনি বিহারের গভর্নর, এবং 1962 থেকে 1967 এই সাল পর্যন্ত ভারতের উপরাষ্ট্রপতি পদও তিনি সামলেছেন। জামিয়া মিলিয়া ইসলামিয়া যে ইউনিভার্সিটির কথা আমরা জানি, তিনি সেখানকার প্রতিষ্ঠাতা সদস্য আর সেখানকার দীর্ঘদিন ভাইস চ্যান্সেলরও ছিলেন। 1937 সালে হোসেন মৌলিক জাতীয় শিক্ষা কমিটির সভাপতিত্ব করেন, যেটাকে আমরা নৈতালিম নামে নতুন শিক্ষানীতির কথা বলে থাকি। নৈতালিম শিক্ষা, এই নৈতালিম শিক্ষার মূল বিশেষত্ব ছিল মাতৃভাষায় বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ওপর জোরদান করা। মুসলমানদের জন্য পৃথক নির্বাচন যে নীতি, সেই নীতির তিনি বিরোধী ছিলেন। 1948 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। শিক্ষায় তার সেবার জন্য 1954 সালে পদ্মবিভূষণ পেয়েছেন। 1952 থেকে 1957 সাল পর্যন্ত ভারতের সংসদের মনোনীত সদস্যও ছিলেন। ডক্টর জাকির হোসেন 1963 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন। 1967 সালে যখন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তিনি তার আগের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের স্থলাভিষিক্ত হন এবং ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রথম মুসলিম হন, যেটা আমি আগেও একবার বলেছি। ওনার মৃত্যুবরণের পর এশিয়ার সবথেকে বড় গোলাপ বাগান তার নামে নামকরণ করা হয়েছে। এনসি সামন্ত সিনহার তাকে পরাজিত করে 1962 সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। ইউনেস্কোর সদস্যও ছিলেন 1956 সাল থেকে 1958 সাল পর্যন্ত। বিহারের রাজ্যপাল হয়েছেন 1957 সালে। 1969 3 মে তিনি অফিসেই নিহত হন, অফিসে মারা যাওয়া প্রথম রাষ্ট্রপতি হিসাবে। এর পরের যার কথা বলবো তিনি হলেন বরাহগিরি ভেঙ্কটগিরি। তাকে মূলত আমরা ভি গিরি হিসাবে চিনি। 24শে আগস্ট 1969 থেকে 24শে আগস্ট 1974 পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন এবং ভি গিরি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি। ভারতের তৃতীয় উপরাষ্ট্রপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন 3রা মে 1967 থেকে 3রা মে 1969 পর্যন্ত, মাত্র 2 বছরের জন্য। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি ছিলেন ভি গিরি। 24শে জুন 1980 সালে উনি মারা যান। বরাহগিরি ভেঙ্কটগিরি মূলত
শ্রমিক এবং ট্রেড ইউনিয়ন এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অল ইন্ডিয়া রেলওয়েমেন্স ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, যেটা অল ইন্ডিয়া রেলওয়েমেন্স ফেডারেশন, এটা 1923 সালে গঠিত হয়েছে। 1926 সালে সর্বপ্রথম অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন। আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তার আন্তর্জাতিক শ্রম সম্মেলনে 1927 সালে ভারতের প্রতিনিধি হয়ে, শ্রমিক দলের প্রতিনিধি হয়ে সেখানে তিনি যোগদান করেছেন। দ্বিতীয় গোলটেবিল সম্মেলন, যেটা ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেখানে ভারতের শিল্প শ্রমিকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। 1934 সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য তিনি হন। 1947 সাল থেকে 1951 সাল পর্যন্ত আমাদের স্বাধীনতার পরবর্তী সময়ে সিলনে বা তিনি ভারতের প্রথম হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1952 সালে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি শ্রমমন্ত্রী নিযুক্ত হন। 1960 সালের 1 জুলাই কেরালার দ্বিতীয় রাজ্যপাল হিসেবে শপথ নেন এবং 3 মে 1969 তারিখে রাষ্ট্রপতি জাকির হোসেনের যখন মৃত্যু হয়, তিনি তখন উপরাষ্ট্রপতি পদে ছিলেন। এর আগে প্রথম ভিডিওতেই আমি বলেছি যে ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী যদি কোনো কারণে তার সিট কখন খালি হতে পারে, যদি তিনি মারা যান। তো এর আগে জাকির হোসেনের ক্ষেত্রে যেহেতু তিনি মারা গিয়েছিলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ বরাহগিরি ভেঙ্কটগিরি, যিনি তৎকালীন উপরাষ্ট্রপতি ছিলেন, তিনি গ্রহণ করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কিছুদিন পরে তিনি রাষ্ট্রপতি হিসেবেও ছিলেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে তার ক্ষমতায় 1969 সালে, সালটাকে একটু খেয়াল করলে দেখা যাবে যে সালটা কিন্তু 1969, এবং 1969 সাল আমাদের কম্পিটিটিভ স্টাডিজের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার একটা বিশেষ কারণ আছে, কারণ সেই বছরই 14টা ব্যাংক এবং বিমা সংস্থার জাতীয়করণ করা হয়েছিল, এবং সেই কার্যের পিছনে যিনি ছিলেন তিনি ভিভি গিরি বা বরাহগিরি ভেঙ্কটগিরি। প্রধান বিচারপতি সেই সময় ছিলেন মোহাম্মদ হেদায়তুল্লাহ বা এম হেদায়তুল্লাহ যাকে বলি, তার হাতে তিনি শপথ বাক্য পাঠ করেছিলেন। একমাত্র রাষ্ট্রপতি যিনি কিনা স্বতন্ত্র প্রার্থী, সেই মুহূর্তে তার অপোনেন্ট কেউ নেই। ভারতের ভারতরত্ন প্রাপক 6 জন রাষ্ট্রপতি, এখনও পর্যন্ত ভারতের যতজন রাষ্ট্রপতি আছে তাদের মধ্যে 6 জন ভারতরত্ন পেয়েছেন, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। তার মধ্যে চতুর্থ, প্রথম যেমন রাজেন্দ্র প্রসাদ, দ্বিতীয় সর্বপল্লী রাধাকৃষ্ণন, তৃতীয় জাকির হোসেন, এবং চতুর্থ পজিশনে আছেন বরাহগিরি ভেঙ্কটগিরি। এরপরে এপিজে আব্দুল কালাম এবং প্রণব মুখার্জি, এরা দুজনেই কিন্তু ভারতরত্ন পেয়েছেন। দুটো খুব গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এর আগের কিছুক্ষণ আগে আমি বলেছি যে তিনি শ্রমিক আন্দোলনের নেতা ছিলেন, শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, দীর্ঘদিন শ্রমিকদের ব্যাপারে ভাবনা চিন্তা করেছেন, এবং তার লেখা দুটো বিখ্যাত বই লেবার প্রবলেমস ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এবং সেকেন্ড সেটা হচ্ছে মাই লাইফ অ্যান্ড টাইমস। নেক্সট যার কথা বলবো তিনি আমাদের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ। 1974 সাল থেকে 1977 সাল, যদিও এনাদের জন্ম সবারই স্বাধীনতার আগে, আমি জন্ম সালগুলোর নাম, ছবি এবং তার নিচে উল্লেখ করেছি। 1974 সাল থেকে 77 সাল পর্যন্ত ভারতের পঞ্চম রাষ্ট্রপতি পদে ছিলেন। আসামের অর্থমন্ত্রী ছিলেন। 1966 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে কেন্দ্রীয় মন্ত্রী বানান। বিদ্যুৎ, সেচ, শিল্প এবং কৃষি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 1974 সালে ভারতের রাষ্ট্রপতি পদে যখন তিনি লড়ছেন, তখন তার অপোনেন্ট বা বিপক্ষে ছিলেন ত্রিদীপ চৌধুরী। রাষ্ট্রপতি হিসাবে 1974 থেকে 1977 সাল পর্যন্ত তিনি ছিলেন। আবার এখানেও একটু গুরুত্বের জায়গা রয়েছে। 1974 সাল থেকে 77 সাল ভারতের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ 1975 সাল হচ্ছে সেই সময়টা যেই সময় ভারতে প্রথমবারের মতন জরুরি অবস্থা জারি করা হয়েছিল। শুধু প্রথমবার বললে হবে না, সেই সময়টাই, তারপরে জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হয়নি। 1975 সালের 25শে জুন তিনি কিন্তু জরুরি অবস্থা জারি করেন, যদিও বিভিন্ন কারণে তাকে রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাকে রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট বলা হয়। তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি মুসলিম ছিলেন, কারণ প্রথম ছিলেন জাকির হোসেন। ইনিও কিন্তু পদেই মারা যান। টাইম পিরিয়ডটা একটু খেয়াল করলে দেখতে পাবেন
যে 1974 সাল থেকে 77 সাল অর্থাৎ 5 বছরের টার্ম কিন্তু তার কমপ্লিট হয়নি। ওই পদে থাকাকালীনই তিনিও মারা যান, দ্বিতীয় মুসলিম রাষ্ট্রপতি। আহমেদের স্থলাভিষিক্ত হন বিডি জাত্তি, ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। তারপর নীলম সেনজিব রেড্ডি 1977 সালে ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি হন। যদিও সম্মাননার অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্মান তাকে রিসেন্টলি কিছুদিন আগে 2013 সালে তাকে মরণোত্তর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্মান দেওয়া হয়েছে। নেক্সট যার কথা বলবো তিনি ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি বা NS রেড্ডি। 1977 সাল থেকে 1982 সাল পর্যন্ত তিনি ছিলেন। এই একমাত্র ব্যক্তি এবং প্রথম রাষ্ট্রপতি যিনি সর্বসাধারণের সম্মতিক্রমে নির্বাচিত হন, অপোনেন্টের জায়গা ছিল না। এই যাবৎকালে সব থেকে কম বয়সে, এর থেকে কম বয়সে আর কেউ এখনও পর্যন্ত রাষ্ট্রপতি হননি। মাত্র 64 বছর বয়সে ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি পদে বসেন। 1953 সাল অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং 1953 সালের এই টাইম পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ। তখন একটা অন্ধ্রপ্রদেশের ভাষা আন্দোলন, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, এই জিনিসগুলো নিয়ে চলছে। 1953 সালে অন্ধ্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং 56 সালে যখন রাজ্যটাকে নতুনভাবে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট এলো, সেই মুহূর্তে 1956 সালে অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এরপর 1964 সাল থেকে 1967 সাল এই সময় পর্যন্ত প্রধানমন্ত্রী তখন ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধী, এদের দুজনের অধীনেই কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী, এবং 67 থেকে 69 সাল পর্যন্ত লোকসভার স্পিকার পদ সামলেছেন নীলম সঞ্জীব রেড্ডি। জনতা পার্টির প্রার্থী হিসাবে 1977 সালে সংসদে নির্বাচিত রেড্ডি লোকসভার ষষ্ঠ বা 6th স্পিকার হন এবং 3 মাস পরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। গুরুত্বপূর্ণ বই যেটা আমাদের জানতে হবে, উইদাউট ফিয়ার অর ফেভার, রেমিনিসেন্স অ্যান্ড রিফ্লেকশনস অফ এ প্রেসিডেন্ট, 1989। এই বইটা নীলম সঞ্জীব রেড্ডির লেখা, যদি কখনো প্রশ্নে চলে আসে। নেক্সট যার কথা বলবো তিনি জ্ঞানী জোয়েল সিং। জ্ঞানী জোয়েল সিং ভারতের 7ম রাষ্ট্রপতি, 25শে জুলাই 1982 থেকে 25শে জুলাই 1987 পর্যন্ত। এই রাষ্ট্রপতি পদ জ্ঞানী জোয়েল সিং আসার পূর্বে তিনি মূলত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তাছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদের দায়িত্ব সামলেছেন। এনার নাম কিন্তু আসলে জোয়েল সিং। এই জ্ঞানী তার উপাধি, উনি শিখ এবং গুরু গ্রন্থ সাহেব পাঠের তার বিশেষ কৃতিত্ব ছিল, তাই জন্য তাকে জ্ঞানী উপাধি দেওয়া হয় এবং তার নাম হয় জ্ঞানী জোয়েল সিং। ইনি প্রথম রাষ্ট্রপতি যিনি কিনা রোড অ্যাক্সিডেন্টে মারা যান এবং একমাত্র রাষ্ট্রপতি যিনি কিনা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সমাধিস্থ করা হয়েছে, সমাধিস্থ যেখানে করা হয়েছে সেই জায়গাটির নাম একতা স্থল, জ্ঞানী জোয়েল সিংয়ের সমাধি। তিনি তার আত্মজীবনী লিখেছিলেন, দ্য মেমোয়ার্স অফ জ্ঞানী জোয়েল সিং, 1996 সালে প্রকাশিত হয়েছিল। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, 1986 সালে ভারতীয় পোস্ট সংশোধনী বিলের বিরুদ্ধে প্রথমবারের মতন তিনি পকেট ভেটো ব্যবহার করেছিলেন। পকেট ভেটো একটা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা, আমি আলাদা ভিডিও বানাবো এই বিষয়গুলোর উপরে, রাষ্ট্রপতির কী কী ক্ষমতা থাকে, নির্বাচন পদ্ধতি, এগুলি পলিটি সংক্রান্ত ভিডিও হবে, সেখানে বলবো পকেট ভেটো সম্পর্কে। দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান কনস্টিটিউশনে পকেট ভেটো ইউজ করেছিলেন জ্ঞানী জোয়েল সিং। নেক্সট যার কথা বলবো আর ভেঙ্কটরামন বা রামাস্বামী ভেঙ্কটরামন। ইনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং ভারতের 8ম রাষ্ট্রপতি ছিলেন। 4 টাইমস লোকসভায় নির্বাচিত হন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 1984 সালে ভারতের 7ম উপরাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 1987 সালে তিনি ভারতের 8ম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 87 থেকে 92 পর্যন্ত দায়িত্ব পালন করেন। ভারতের সংবিধান প্রণয়নকারী যে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, যেটা 9 ডিসেম্বর 1946 ফর্ম হয়েছিল, ফার্স্ট মিটিং বসেছিল, সেই সংবিধান প্রণয়নকারী গণপরিষদের সদস্য ছিলেন আর ভেঙ্কটরামন। 4 জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন।
তার মধ্যে 3 জনকে তিনি নিয়োগও করেছেন। প্রথম রাষ্ট্রপতি যিনি কিনা 4 জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন, তার মধ্যে 3 জনকে নিয়োগ করেছেন। তারা হলেন ভিপি সিং, চন্দ্রশেখর এবং পিভি নরসিংহ রাও। মাত্র 5 বছরের মেয়াদে 4 জন প্রধানমন্ত্রীর সঙ্গে তখনকার রাজনৈতিক কেন্দ্রীয় অবস্থা কীরকম টালমাটাল সেটা এখান থেকে বোঝা যায়। নেক্সট যে জিনিসটা দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বই লিখেছেন। রোল অফ প্ল্যানিং ইন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট 1969, দ্য রোল অফ এ প্রাইভেট মেম্বার অফ পার্লামেন্ট 1986, মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স 1995, আর ভেঙ্কটরামন অন কন্টেম্পোরারি ইস্যুস 1996, রেলেভেন্স অফ গান্ধী অ্যান্ড আদার এসেস বাই কে স্বামীনাথন অ্যান্ড রামাস্বামী ভেঙ্কটরামন, দুজনে মিলে লিখেছেন বইটা 1998-তে। এবং আরও একটা কথা না বললেই নয়, আর ভেঙ্কটরামন প্রবলভাবে গান্ধীবাদী নেতা ছিলেন এবং গান্ধীর জীবন আদর্শ দ্বারা প্রভাবিত ছিলেন। নেক্সট যার কথা বলবো তিনি হলেন শঙ্কর দয়াল শর্মা এবং ভারতের নবম রাষ্ট্রপতি, 25শে জুলাই 1992 থেকে 25শে জুলাই 1997 সাল পর্যন্ত ইনি রাষ্ট্রপতি পদে ছিলেন। তার আগে শঙ্কর দয়াল শর্মা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। ইনিও কিন্তু দ্বিতীয় ব্যক্তি যিনি কিনা 4 জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন, যাদের মধ্যে আবার 3 জনকে তিনি নিয়োগও করেছেন। অটল বিহারী বাজপেয়ী, দেবে গৌড়া, আই.কে. গুজরাল, এই 3 জনকে তিনি তার যে প্রেসিডেন্সিয়াল ইয়ার্স সে সময়ে তিনি নিয়োগ করেন। ইনিও মারা গেছেন 26শে ডিসেম্বর 1999। দিল্লির কর্মভূমি মলে সমাধিস্থল রয়েছে, সেখানে তার সমাধি রয়েছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি শপথ নিয়েছিলেন 3 সেপ্টেম্বর 1987। 1991 সালে যখন রাজীব গান্ধীকে হত্যা করা হয়, সেই সময় তাকে প্রথমে কংগ্রেস পার্টির সভাপতিত্ব এবং সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী পদের প্রস্তাব দেন। তবে তিনি অসুস্থতা এবং বার্ধক্যের কথা বলে তিনি সেই পদ নিতে অস্বীকার করেন। পরে পিভি নরসিংহ রাওকে কংগ্রেস দলের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করা হয়। আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, শঙ্কর দয়াল শর্মার লিখিত বেশ কিছু বই রয়েছে। দ্য কংগ্রেস অ্যাপ্রোচ টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, স্টাডিজ ইন ইন্দো সোভিয়েত কোঅপারেশন, রুল অফ ল অ্যান্ড রুল অফ পুলিশ, জওহরলাল নেহরু, দ্য মেকার অফ মডার্ন কমনওয়েলথ, এমিনেন্ট ইন্ডিয়ান্স, চেতনা কে স্রোত অ্যান্ড হিন্দি ভাষা আর সংস্কৃতি, এগুলো। আর লখনৌ ল জার্নাল, এটার এডিটর ছিলেন। সোশ্যালিস্ট ইন্ডিয়া, জ্যোতি অ্যান্ড আইএলএম নূর, এই বইটাও তিনি লিখেছিলেন। নেক্সট যার কথা বলবো তিনি কে আর নারায়ণন, কোচেরিল রমন নারায়ণন। এখানে কিন্তু আর কে নারায়ণ রাইটারের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। আর কে নারায়ণ রাইটার ছিলেন, কে আর নারায়ণন আমাদের 10ম রাষ্ট্রপতি ছিলেন। ভারতের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভাইস প্রেসিডেন্ট হিসাবে, নবম ভাইস প্রেসিডেন্ট হিসাবে 1992 থেকে 1997 সাল পর্যন্ত। সব থেকে বেশি বয়সে ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন, 77 বছর বয়সে। আর তিনি দেশের একজন সেরা কূটনীতিক ছিলেন। আমাদের জাপান, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, তুরস্ক, চীন ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এই দেশের সেরা কূটনীতিক এই তকমাটা কোচেরিল রমন নারায়ণনকে দিয়েছিলেন জওহরলাল নেহরু। 1992-তে ভাইস প্রেসিডেন্ট, 1997-তে প্রেসিডেন্ট। এবং সেই সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো তিনি দলিত সম্প্রদায়ের প্রথম ব্যক্তি যিনি দুটো পদেই বসেছেন, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট, দুটো পদেই বসেছেন। নেক্সট যার কথা বলবো তার প্রোফাইল তো বলা শুরু করলে শেষ করতে পারবো না। ডক্টর এপিজে আব্দুল কালাম, পুরো নাম আবুল বকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, আমাদের 11তম রাষ্ট্রপতি। তবে এটাই ওনার একটা ছোট্ট পরিচয়, এটা বলা চলে। তার পরিচয় আরও অনেক বড়। 2002 থেকে 2007 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। জন্ম তামিলনাড়ুর রামেশ্বরমে। সেন্ট জোসেফস কলেজ থেকে পদার্থবিদ্যা বিষয়ে পড়েছেন। তারপর মাদ্রাজ এমআইটি, যেটাকে বলি আমরা মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছেন। ডিআরডিও মানে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা, আর ইসরো মহাকাশ গবেষণা সংস্থা, এই দুটো সংস্থায় প্রায় 40 বছর
তিনি বিজ্ঞানী এবং প্রশাসক হিসেবে কাজ করেছেন। ভারতের ক্ষেপণাস্ত্র মানব, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, যা এই দুটো ওনার উপাধি, মানে একটা ইংরেজি একটা বাংলা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপক যান রকেটের উন্নয়নে তার জুড়ি মেলা ভার। 1998 যখন পোখরান 2 পরমাণু বোমা পরীক্ষা হয়, তিনি সেখানকার প্রধান সাংগঠনিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক ভূমিকা সম্পূর্ণটা নিজের হাতে সামলেছেন। 1974-এ স্মাইলিং বুদ্ধা হয়েছিল ভারতের প্রথম পরমাণু বোমার পরীক্ষা। সেকেন্ডটা হয়েছিল পোখরান টেস্ট 1998-এ, যার সম্পূর্ণ দায়িত্বে ছিলেন এপিজে আব্দুল কালাম। 2002 সালে শাসক দল তখন ভারতীয় জনতা পার্টি, বিরোধী দল তখন ভারতের জাতীয় কংগ্রেস। এই একটা অদ্ভুত মেলবন্ধন, বিরোধী পক্ষ এবং সরকার পক্ষ উভয়ের সমর্থনে তিনি রাষ্ট্রপতি পদ লাভ করেন। SLV-3 বা স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল 3, যার মাধ্যমে কৃত্রিম উপগ্রহগুলোকে তাদের কক্ষপথে স্থাপন করা হয়, তার প্রজেক্ট ডিরেক্টর ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম। 1980 জুলাইয়ে, যেটা রোহিণী নামক কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে স্থাপন করেছিল। নেক্সট যে জিনিসটা গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে, যে 2015 সালের 27শে জুলাই সোমবার, তখন মেঘালয়ের শিলংয়ে IIM-এর একটা অনুষ্ঠানে বক্তৃতা রাখছিলেন। স্টেজের মধ্যেই বক্তৃতা রাখাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই বসে পড়েন। তাকে রিসেন্টলি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা 6:30টায় তিনি ওরকম স্টেজে পড়ে যান এবং 7:45 নাগাদ তার মৃত্যু ঘটে। এমন একজন মানুষ, কর্মবীর, যিনি কর্মরত অবস্থাতেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভুটান সরকার দেশের পতাকা অর্ধনমিত রাখার এবং 1000টি বাতি প্রজ্বলনের নির্দেশ দেয়। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে তাকে ভারতের জনগণের রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেন। প্রচুর কিছু কাজ করে গেছেন, সব এখানে বলা সম্ভব নয়, এই নাকি নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর প্রয়োজন রয়েছে। তামিলনাড়ুর রামেশ্বরমের পেইকাম্বুরুতে DRDO কালামের স্মরণে কালাম জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করেছে, যেটা 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। 40খানা বিশ্ববিদ্যালয় থেকে 7খানা সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন। 1981-তে পদ্মভূষণ, 1990-তে পদ্মবিভূষণ, 1997-তে ভারতরত্ন। 2008-এ হুভার মেডেল, 2013-তে ন্যাশনাল স্পেস সোসাইটি থেকে ভন ব্রাউন, 2012 সালে আউটলুক ইন্ডিয়ার সর্বশ্রেষ্ঠ ভারতীয় তাকমা। এগুলি শুধু আমি কিছুটা উল্লেখ করেছি, যদিও শেষ হওয়ার নয়। প্রচুর জায়গা রয়েছে যার তার নামে নামকরণ করা হয়েছে। কেরালা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তার নামে করা হয়েছে। তারপর ডক্টর কালাম এগ্রিকালচারাল কলেজ কিষানগঞ্জ, যেটা বিহারে রয়েছে। ইন্ডিয়াস ফার্স্ট মেডিকেল টেক ইনস্টিটিউট, যেটা হলো কালাম ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, এটা বিশাখাপত্তনমে রয়েছে। এরকম একটা লম্বা চওড়া লিস্ট আছে, যেটা আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছি, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। কালামের যে রাইটিংগুলো, সেগুলি আমাদের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে কয়েকটার কথা বলবো, এখানে সব বইগুলোর নাম দিয়ে দিয়েছি যেগুলি চাকরির পরীক্ষায় আসে। তার মধ্যে ইন্ডিয়া 2020, এ ভিশন অফ নিউ মিলেনিয়াম প্রচুরবার এসেছে। উইংস অফ ফায়ার তো কতবার এসেছে, কোন পরীক্ষায় এসেছে গুণে শেষ করা যাবে না। ইগনাইটেড মাইন্ডস, ইনডোমিটেবল স্পিরিট, মিশন ইন্ডিয়া, ইন্সপায়ারিং থটস, টার্গেট 3 বিলিয়ন, মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইন্টু অ্যাকশনস। এই বইগুলো এক একটা রত্ন। নেক্সট যার কথা বলবো, তার বায়োগ্রাফির কথাও বলি। বায়োগ্রাফি অনেকে লিখেছেন, লিস্ট একটা দিয়ে দিয়েছি আমি। সেই সঙ্গে সঙ্গে উনি পপুলার কালচারে রয়েছেন, প্রচুর সিনেমা বানানো হয়েছে। 2011 সালে একটা হিন্দি ফিল্ম এসেছিল আই অ্যাম কালাম। 2018 সালে মাই হিরো কালাম, এটা একটা কন্নড় ভাষায় একটা বায়োগ্রাফিক্যাল ফিল্ম, যেটা শিবু হিরাওয়াত ডিরেক্ট করেছেন। এগুলি থেকেও প্রশ্ন রয়েছে। পিপলস প্রেসিডেন্ট ইজ এ 2016 ইন্ডিয়ান ডকুমেন্টারি, একটা ফিচার ডিরেক্টর পঙ্কজ ব্যাস। সুরারাই পাত্রু 2020-তে বেরিয়েছে। রকেট বয়েজ, এটা তো সবাই অলরেডি দেখেছো। রকেট্রি দ্য নেমিবি এফেক্ট 2022-এর ফিল্ম, এটাও সবাই দেখেছো আশা করি। নেক্সট যার কথা বলবো, তিনি হলেন প্রতিভা দেবী সিংহ পাতিল, বা আমরা যাদেরকে প্রতিভা পাটিল বলেছি। উনি 19শে ডিসেম্বর 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন। নদগাঁও, বোম্বে প্রেসিডেন্সি দখনকার ভারতে, বর্তমানে সেটা মহারাষ্ট্রে আছে, এবং ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি এবং দ্বাদশতম, মানে 12তম রাষ্ট্রপতি। 25শে জুলাই 2007 থেকে 25শে জুলাই 2012 পর্যন্ত ছিলেন। রাজস্থানের রাজ্যপাল হিসেবে ছিলেন 4 থেকে 7, 2004 থেকে 7, এবং 1991 থেকে 96 লোকসভার সদস্যও রয়েছেন।
তাকে বেশ কিছু সম্মানও দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ, মেক্সিকোর অর্ডার অফ দ্য অ্যাজটেক ইগল, স্যাস অফ স্পেশাল ক্যাটাগরি, এটা উনি 2018 সালে পেয়েছেন 3 আগস্ট। নেক্সট যার কথা বলবো প্রণব মুখোপাধ্যায় বা প্রণব কুমার মুখোপাধ্যায়। আমাদের বাঙালি সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে, কারণ প্রথম বাঙালি রাষ্ট্রপতি তিনি, ভারতের জাতীয় কংগ্রেসের নেতা এবং 13তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। 1982 থেকে 84 এই টাইম পিরিয়ডটায় ভারতের অর্থমন্ত্রক সামলেছেন, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক। 1980 থেকে 85 পর্যন্ত রাজ্যসভার দলনেতা ছিলেন। 95-96 সালে রাওয়ের মন্ত্রিসভায় বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং 1997 সালে শ্রেষ্ঠ সংসদ এই পুরস্কারে তিনি ভূষিত হন। 2008 সালের 10ই অক্টোবর প্রণব মুখোপাধ্যায় ইউএস সেক্রেটারি অফ স্টেট কন্ডোলিজা রাইস সেকশন 123, এটা রাষ্ট্রপতি হিসাবে তিনি সই করেছিলেন। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্ব ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক, আফ্রিকান উন্নয়ন ব্যাংক এর বোর্ড অফ গভর্নর্সের সদস্য দেখেছেন একজন প্রখ্যাত অর্থনীতিবিদ হিসাবে। 1984 সালে প্রণব মুখোপাধ্যায় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, যেটাকে আমরা IMF বলে জানি, বিশ্ব ব্যাংকের সঙ্গে সংযুক্ত গ্রুপ অফ 24 বা G24, সেখানে সভাপতিত্ব করেন। 1995 মে থেকে নভেম্বর মাস পর্যন্ত সার্ক মন্ত্রী পরিষদ সম্মেলনে সভাপতিত্ব করেছেন। 1984 যুক্তরাজ্যের মানে ইউকের ইউরোমানি পত্রিকার সমীক্ষায় তিনি বিশ্বের শ্রেষ্ঠ বেস্ট 5 ফিন্যান্স মিনিস্টারদের মধ্যে একজন হিসেবে গণ্য হন। 2010 বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের দৈনিক সংবাদপত্র এমার্জিং মার্কেটস তাকে ফাইন্যান্স মিনিস্টার অফ দ্য ইয়ার ফর দ্য ইয়ার অফ এশিয়া এই পুরস্কার দেন। ব্যাংকার পত্রিকা ফাইন্যান্স মিনিস্টার অফ দ্য ইয়ার দেন। 2008 সালে পেয়েছেন পদ্মভূষণ। 2011 সালে উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টর অফ লেটার্স ডিগ্রি দিয়েছে। আরও বেশ কিছু ডিগ্রি রয়েছে, তার মধ্যে 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট অফ ল ডিগ্রি দিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা পেয়েছেন এবং সর্বোপরি ভারতের শ্রেষ্ঠ অসামরিক সম্মান বাঙালি হিসাবে প্রণব মুখোপাধ্যায় পেয়েছেন 25 জানুয়ারি 2019 ভারতরত্ন। বেশ কিছু বই তিনি লিখেছেন যেগুলি আমাদের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিয়ন্ড সার্ভাইভাল, ইমার্জিং ডাইমেনশনস অফ ইন্ডিয়া ইকোনমি, অফ দ্য ট্র্যাক, থটস অ্যান্ড রিফ্লেকশনস, ড্রামাটিক ডিকেড, ইন্দিরা গান্ধী ইয়ার্স, টার্বুলেন্ট ইয়ার্স, কোয়ালিশন ইয়ার্স, প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, এরকম বেশ কিছু বই তিনি লিখেছেন চাকরির পরীক্ষার জন্য, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও পজ করে তোমরা দেখে নেবে। নেক্সট যার কথা বলবো তিনি ভারতের 14তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত ছিলেন। 1945 সালে 1 অক্টোবর তার জন্ম। রাষ্ট্রপতি পদে আসার আগে তিনি 15 থেকে 17 এই যে টাইম পিরিয়ডটা তিনি বিহারের রাজ্যপাল ছিলেন। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে উত্তরপ্রদেশের প্রথম ব্যক্তি হিসাবে তিনি ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। 1994 থেকে 2006 পর্যন্ত রাজ্যসভার সদস্য। আরও একটা জিনিস রিসেন্টলি খুব খবরে চর্চায় রয়েছে, যেটা মোদি গভর্নমেন্ট করবার চেষ্টা করছে, 1 নেশন 1 ভোট বা এক দেশ এক ভোট নীতি। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা 8 সদস্যের কমিটি গঠন করেছে, যে কমিটির চেয়ারপারসন কিন্তু রামনাথ কোবিন্দ, যেটা 2023 সালে গঠিত হয়েছে। আর নেক্সট যার কথা আমাদের বলতে হবে তিনি আমাদের 15তম রাষ্ট্রপতি বা বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও অলরেডি আমার চ্যানেলে আগে থেকেই দিয়ে রেখেছি। আশা রাখো তোমরা সবাই তার সম্পর্কে দেখবে। এই ভিডিওটা আর লম্বা করব না। নেক্সট অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ট্রিক স্টাডি চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।